যদি আপনি 90 দশক বা 2000 সালের শুরুতে বড় হয়ে থাকেন তাহলে একটা জিনিস নিশ্চয়ই আপনার মনে আছে। তখন কম্পিউটার স্পিড মানে ছিল একটা নাম্বার। যেমন 500 মেগাহার্টজ কম্পিউটার মানে ছিল 250 মেগাহার্টজ এর ডাবল স্পিড। এটা কোনো মার্কেটিং ট্রিক ছিল না, আসলে এটা সত্যিই রিয়েল ছিল। কিন্তু এখন একটা প্রশ্ন, এখন কেন সেইভাবে স্পিড বাড়ে না? কেন 5 গিগাহার্টজ সিপিইউ মানে 2.5 গিগাহার্টজ এর ডাবল পারফরম্যান্স না? আজকে এই জিনিসটা আমরা একদম সহজভাবে ক্লিয়ার করব। হাই, আপনি দেখছেন কিউবিটস টেক, সাথেই থাকুন। তো চলুন শুরু করি খুব বিখ্যাত একটা ধারণা নিয়ে, আর সেটা হচ্ছে মুরস ল। 1965 সালে একজন ইঞ্জিনিয়ার গর্ডন মুর বলেছিলেন প্রতি 2 বছরে মাইক্রোচিপের ট্রানজিস্টরের সংখ্যা ডাবল হবে। এখন প্রশ্ন, এই ট্রানজিস্টর আবার কি? সহজভাবে ট্রানজিস্টর হলো ছোট ছোট সুইচ যেগুলো অন অফ হয়ে কাজ করে। তো এই সুইচ যত বেশি হবে কম্পিউটার তত বেশি কাজ করতে পারবে, তত বেশি পাওয়ারফুল হবে। আর এই নিয়মের কারণে প্রত্যেক বছর সিপিইউ বেশি পাওয়ারফুল হয়েছে আর একই সাইজে বেশি কম্পোনেন্ট ঢোকানো গেছে। মানে কম্পিউটার কিন্তু আস্তে আস্তে সুপার ফাস্ট হয়ে গেছে। কিন্তু একটা সমস্যা ছিল, আপনি যদি ছোট জায়গায় বেশি ইলেকট্রনিক কম্পোনেন্ট ঢোকান তাহলে টেম্পারেচার কিন্তু বাড়বে। কম্পিউটারে ঠিক এটাই হয়েছিল। বেশি ট্রানজিস্টর মানেই কিন্তু বেশি হিট, আর বেশি হিট মানে সিস্টেম ক্র্যাশ হওয়ার রিস্ক। তো এই সমস্যার একটা ম্যাজিক সলিউশন ছিল, যেটা হচ্ছে ডেনার্ট স্কেলিং। 1974 সালে রবার্ট ডেনার্ট এটা আবিষ্কার করেন। তিনি দেখান আপনি যদি ট্রানজিস্টর ছোট করেন তাহলে কিন্তু তার ভোল্টেজও কমানো যায় এবং সিস্টেম কিন্তু স্টেবলি থাকবে। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, কম্পিউটারের পাওয়ার ডিপেন্ড করে তিনটা জিনিসের উপর: ক্যাপাসিটর, ভোল্টেজ আর ফ্রিকোয়েন্সি, যেটাকে আমরা স্পিড বলি। ভোল্টেজ এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এটা স্কোয়ার হয়, যেমন এ স্কোয়ার, বি স্কোয়ার, এরকম আর কি। তো ভ্যালুটাও কিন্তু এভাবে বাড়বে আর কমবে, মানে একটু কমালেই অনেক পাওয়ার কিন্তু কমে যায়। কিন্তু মজার ব্যাপার হলো ইঞ্জিনিয়াররা এই পাওয়ার সেভ করে কম্পিউটার কিন্তু স্লো করেনি, বরং সেই পাওয়ার দিয়ে স্পিড বাড়িয়েছে। যার ফলাফল কি হলো? প্রতি জেনারেশনের স্পিড কিন্তু 40% পর্যন্ত বাড়তো এবং কম্পিউটারে কিন্তু হিটটা কন্ট্রোলে থাকতো। তো এই সময় সফটওয়্যার ডেভেলপারদের এত চিন্তা করতে হতো না, কোড অপটিমাইজ করার দরকার নেই, হার্ডওয়্যার নিজেই কিন্তু ফাস্ট হয়ে যাবে। কিন্তু 2004 থেকে 2006 এর মধ্যে সবকিছু চেঞ্জ হয়ে যায়। সমস্যাটা হলো একটা ট্রানজিস্টরে কাজ করার জন্য মিনিমাম ভোল্টেজ দরকার, এটাকে বলে থ্রেশহোল্ড ভোল্টেজ। সমস্যা হলো ভোল্টেজ 1 ভোল্টের নিচে নামানো যাচ্ছিল না, কারণ খুব কম হলে ট্রানজিস্টর ঠিকমতো অন অফ করতে পারবে না। আরেকটা বড় সমস্যা শুরু হলো লিকেজ কারেন্ট। যখন ট্রানজিস্টর খুব ছোট হয়ে যায় ইলেকট্রন লিক করতে শুরু করে, আর এটাকে বলে কোয়ান্টাম টানেলিং। তো এই সব মিলিয়ে তৈরি হলো পাওয়ার ওয়াল, মানে স্পিড বাড়ালে চিপ গলে ফ্রাই হয়ে যেতে পারে। এই কারণে কম্পিউটার ডিজাইন পুরোপুরি কিন্তু চেঞ্জ হয়ে গেল। আগে একটা মাত্র ফার্স্ট সিপিইউ দেখা যেত, আর এখন অনেকগুলো মিডিয়াম, যেমন সিপিইউতে আমরা মাল্টি কোর দেখে থাকি, লাইক 4 কোর, 6 কোর, 12 কোর। তো আগে ফোকাস ছিল জাস্ট একটা টাস্ক ফার্স্ট শেষ করা, আর এখন ফোকাস অনেকগুলো কাজ একসাথে করা। এখন সবকিছু মাল্টি থ্রেডেড, যেমন সিপিইউ, অপারেটিং সিস্টেম, সফটওয়্যার সবই কিন্তু একসাথে কাজ করে। বাট এখন আর ইয়ার বাই ইয়ার সিপিইউ ডাবল স্পিড হবে এই ধারণা কিন্তু ভ্যানিশ হয়ে গেছে। এখন সফটওয়্যার অপটিমাইজেশন বেশি ইম্পর্টেন্ট আর মাল্টি কোর ইউজ করাও বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে। ঠিক এ কারণে এখন 10 গিগাহার্টজ সিলিকন সিপিইউ ইম্পসিবল। আশা করি এই ভিডিও দেখে আপনি বুঝতে পেরেছেন যে কেন মুরস ল এর গ্রহণযোগ্যতা এই সময়ে এসে অনেকটাই কমে গেছে। তো এই ছিল আজকে ভিডিও, বাট যাওয়ার আগে আমাদের একটা মিনি পিসি নিয়ে আমি একটু কথা বলে যাই, আর এটা হচ্ছে আমাদের লানিয়া R5। বড় সড়ো বাজেট ডেস্কটপের সব কাজ কিন্তু আপনি এই মিনি পিসিতে করতে পারবেন। এই মিনি পিসিতে আছে AMD Ryzen 7 5800H প্রসেসর। 7 ন্যানোমিটার প্রসেসরে বিল্ড করা হয়েছে এই প্রসেসর। মাত্র 180 মিলিমিটার স্কোয়ার সাইজের মধ্যে কিন্তু 10,700 মিলিয়ন ট্রানজিস্টর আছে। 8 কোর প্লাস 16 থ্রেডস, ম্যাক্স স্পিড 4.40 গিগাহার্টজ। তো এই মিনি পিসিটা ট্রাই করতে পারেন, আর লানিয়া R5 নিয়ে বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন qubits.com। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর যে কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আজ তাহলে যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে।